নাহিদ রানাকে নিয়ে ইয়ান বিশপের কথাটা শুনে আমার জাস্ট অ্যান্ডি রবার্টসের কথা মনে পড়ল। এই বিশপেরই পূর্বসূরি অ্যান্ডি রবার্টস সর্বকালের সেরাদের একজন। বাংলাদেশে এসে একটা ক্যাম্প করানোর পরে বলছিলেন যে বাংলাদেশের স্পিড স্টার হিসাবে দুটো বাচ্চা একসময় বিশ্ব কাঁপাবে। সেই স্পিড স্টার দুজন ছিল তালহা জুবায়ের আর মাশরাফি বিন মুর্তজা। ইনজুরি এবং দুর্ভাগ্য তাদেরকে শেষ পর্যন্ত স্পিড স্টার হইতে দেয় নাই। এত বছর পরে এই ২০২৪ সালে এসে সেই দেশেরই আর এক প্রায় লিজেন্ড ইয়ান বিশপ বললেন যে নাহিদ রানা এবং তার টিমমেট যারা পেস বোলার আছে তাদের যত্নে বিসিবির বিশেষ একটা কিছু করা দরকার। নিউট্রিশনিস্ট হায়ার করা দরকার, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হায়ার করা দরকার, তাদের জন্য একটা আলাদা সেট আপ করা দরকার যাতে তারা বিশ্ব সেরা স্পিড স্টারদের দলে চলে যেতে পারে। দেখেন, এই অসাধারণ নস্টালজিক ব্যাপারটার পরে আমি একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম যে বিসিবি আসলে কী ভাবতেছে। অত্যন্ত আনন্দের সঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজনের কাছ থেকে শুনলাম যে বিসিবি শুধু পেসারদের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট খুলতে যাচ্ছে। অলরেডি পেসারদের নিয়ে অনেক উদ্যোগ বিসিবির আছে, যেটারই আউটপুট তো আসলে এই পেস বোলাররা। নিশ্চয়ই এজন্য বিসিবিকে অনেক বড় একটা ধন্যবাদ দিতে হয়। সেই সঙ্গে বিসিবি সম্প্রতি সিদ্ধান্ত নিচ্ছে এই ফারুকবার বোর্ড আসার পরে যে তারা পেসারদের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট করবে এবং সেই ডিপার্টমেন্টে নিউট্রিশনিস্ট থাকবে, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ থাকবে, তাদের মনিটর করার জন্য, ওয়ার্কলোড মনিটর করার জন্য এবং পারফরমেন্স মনিটর করার জন্য অ্যানালিস্ট থাকবে। সবচেয়ে বড় ব্যাপার, এই ডিপার্টমেন্টের নেতৃত্ব দেবেন একজন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার, সাবেক ফাস্ট বোলার এবং এখন ফাস্ট বোলিং কোচ। তার নামটা সুজন ভাই আমাকে ডিসক্লোজ করেন নাই, কিন্তু মোটামুটি বিসিবির সঙ্গে তার কন্ট্যাক্ট হয়ে গেছে। সুজন ভাই শুধু হেসে বললেন যে নামটা শুনলে আপনি খুশি হবেন, বেশ বড় একটা নাম। ওনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে পেস বোলিং এই ডিপার্টমেন্টের প্রধান হিসাবে। এই অলমোস্ট 20 বছরের সাংবাদিকতা ক্যারিয়ার, যদি এই কন্টেন্ট ক্রিয়েশনকেও আপনারা সাংবাদিকতা মনে করেন, এই সময়কালে বিসিবি থেকে যতগুলো সুখবর পাইছি তার ভিতরে এটা একটা, যে পেস বোলারদের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট খোলা হচ্ছে। আমি তো আশা করি এমন একটা দিন আসবে আগামী অদূর ভবিষ্যতে, বছরখানেকের মধ্যে, যে আমাদের একটা আলাদা স্পিন বিভাগ হবে, আলাদা একটা ব্যাটিং বিভাগ হবে, সেখানে পাওয়ার ব্যাটিং নিয়ে আলাদা করে একটা বিভাগ হবে। একবার কিন্তু আমরা একটা পাওয়ার ব্যাটিং কোচ আনছিলাম। এরকম নানা রকম বিভাগ হবে যারা স্পেশালাইজড ব্যাপার স্যাপার নিয়ে কাজ করবে, ওই স্পেশালাইজড সেক্টরের খেলোয়াড়দের স্পেশাল যত্ন নেবে। তো যাই হোক, আপাতত পেস বোলিংয়েরটা হতে যাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। তো এই পুরো ব্যাপারটা আলোচনায় আসলো আসলে বিশপের কথা থেকে। তো বিশপের প্রসঙ্গে ওই যে বললাম অ্যান্ডি রবার্টসের কথা মনে পড়ে গেল। অ্যান্ডি রবার্টস বাংলাদেশে আসছিলেন সম্ভবত 2000 সালে। তখন বিকেএসপিতে বাংলাদেশের পেস বোলারদের নিয়ে অ্যান্ডি রবার্টসকে সম্ভবত আইসিসি কোনোভাবে কোঅপারেট করছিল। আইসিসি তখন কিন্তু ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য নানা রকম প্রোগ্রাম ছিল। এখন আর কতটা আছে আমি জানি না। বাংলাদেশ ওইসব প্রোগ্রামের বেশ সাপোর্ট পেত। ওরকমই সম্ভবত একটা প্রোগ্রামের অংশ হিসেবে অ্যান্ডি রবার্টস কয়েক সপ্তাহের একটা ক্যাম্প করলেন বিকেএসপিতে। তখন আন্ডার-19 এবং আন্ডার-17 মাত্র ঝলসায় ওই ক্যাম্পে বেশ কয়েকটা তরুণ ফাস্ট বোলার গেল। তার মধ্যে মাশরাফি আর তালহা ছিল। মাশরাফি, তালহা তখন তো আমাদের এরকম স্পিড গান টান ছিল না, কিন্তু যারা ওই সময় খেলা দেখছেন আমাদের সিনিয়র সাংবাদিকরা বা ওই সময়ের কর্মকর্তারা, খেলোয়াড়রা সবাই মোটামুটি বলেন দুজনই 150+ বল করতো তখন, তালহা এবং মাশরাফি। তো ওদের বোলিং দেখে ওই ক্যাম্পের তো গল্প, আমি মাশরাফি বইটা যারা পড়ছেন তারা দেখছেন যে ওই ক্যাম্পের গল্প কীভাবে লিখছি। এই প্রসঙ্গে একটু মানে কষ্টের সঙ্গে মনে পড়ে গেল, গতকালকে পাবেল ভাই মারা গেছেন, আমাদের বড় একজন ক্রিকেট সংগঠক। মাশরাফি, তালহা, সৈয়দ রাসেল, এই যে জেনারেশনের ফাস্ট বোলাররা, এদের সবার শুরুটা হয়েছিল পাবেল ভাইয়ের কল্যাণে। পাবেল ভাই ওদের ঢাকায় সেটেল করছিলেন, পাবেল ভাই ওদেরকে এই ক্যাম্প পর্যন্ত যাওয়ার মূল কারিগর ছিলেন। তো যাই হোক, পাবেল ভাইয়ের আত্মার জন্য শ্রদ্ধা থাকলো। প্রসঙ্গ বদলে যাচ্ছে। মাশরাফি এবং তালহার ওই বোলিং দেখে শেষে, ক্যাম্প শেষে অ্যান্ডি রবার্টস একটা প্রেস কনফারেন্সে বললেন যে এই দেশ থেকে দুজন ফাস্ট বোলার টপ ক্লাস হবে, মানে একদম সর্বোচ্চ পর্যায়ে ডমিনেট করবে এবং তারা স্পিড স্টার, শুধু ফাস্ট বোলার না, তারা স্পিড স্টার। এবং সেই জন্য উনি প্রেস কনফারেন্সেই বললেন যে বিসিবি এখন যেভাবে পেস বোলারদের ডিল করে এটা করলে হবে না, এদের জন্য বিশেষ কিছু যত্নের ব্যাপার আছে, এদের
খেলা নিয়ন্ত্রণ মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অমুক তমুক এই যে এখন যেগুলো আলোচনা হচ্ছে এগুলো নিয়ে উনি কথা বলছিলেন এই প্রেস কনফারেন্সে। আরও ইন্টারেস্টিং হচ্ছে ওই সময় পত্রপত্রিকা আমি ঘাটতে হয়েছে তো আমাকে ওই মাশরাফির বইয়ের জন্য। ওই সময় আমি পরে 2-3 দিন পরে একটা রিপোর্ট পড়ছিলাম ভোরের কাগজে। সেখানে বলা হয়েছিল যে অ্যান্ডি রবার্টস বিশাল একটা সুপারিশমালা প্রতিবেদন আকারে বিসিবিতে জমা দিয়ে গেছেন। সেখানে অ্যান্ডি রবার্টস বলছিলেন যে দুজনের কাউকেই যেন ইমিডিয়েটলি ন্যাশনাল টিমে খেলানো না হয়, এদেরকে এজ লেভেলে খেলাইতে হবে, ডোমেস্টিকে খেলাইতে হবে এবং খুব সতর্কভাবে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হবে। যথারীতি আমাদের বিসিবি সে কথা শোনে নাই এবং সেটা নিয়ে জালাল আহমেদ চৌধুরী, তখন আন্ডার-19-এর কোচ জালাল আহমেদ চৌধুরী আমাদের গুরু, উনিও প্রচণ্ড বিরোধিতা করছিলেন মাশরাফিকে এবং তালহাকে এত দ্রুত ন্যাশনাল টিমে খেলায় ফেলা নিয়ে, এবং সেই নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে বিসিবির বেশ লেগেও গেছিল। জালাল ভাইয়ের জীবনে জালাল ভাই কখনো কাঠামোর বিপক্ষে সরাসরি উচ্চকিত হন নাই, কিন্তু ওই একবার জালাল ভাই খুব আপত্তি করছিলেন। তখন জালাল ভাই আন্ডার-19 টিম নিয়ে ওই নিউজিল্যান্ডে যাচ্ছিলেন, জালাল ভাই বলছিলেন যে মাশরাফিকে আন্ডার-19 টিমে দিয়ে দেওয়া হোক, ওখানে আমরা যত্ন নেব, ওর ও জাস্ট একটা দুটো ম্যাচ খেলবে, আমরা যত্ন করব, এখনই ওর ন্যাশনাল টিমে নামায় দরকার নাই। কিন্তু সেই কাজটা বিসিবি করলো, কোনো কারো কথা শুনে নাই, না অ্যান্ডি রবার্টস না জালাল ভাই কারো কথা শুনে নাই আলটিমেটলি। ও ইভেন আমাদের রকিবুল হাসান প্রথম আমাদের ক্যাপ্টেন, রকিবুল ভাইও তখন একটা কলাম লিখছিলেন প্রথম আলো বা ভোরের কাগজে যে মাশরাফিরে এখনই এভাবে ইয়েতে নেওয়া ঠিক হবে না, নিউজিল্যান্ডে টেস্ট খেলতে নেওয়া ঠিক হবে না, ফার্স্ট টেস্টের পরে লিখছিলেন রকিবুল ভাই এটা। তারপরও সবার অনুরোধ অগ্রাহ্য করে বিসিবি এই কাজগুলো করছে এবং আলটিমেটলি যে আউটপুটটা পাওয়া গেছে যে তালহা তো আসলে শেষই হয়ে গেছে। তালহা ইনজুরির পরে ইনজুরিতে পড়ছে, তার ঠিক মানে যে রিহ্যাব এবং যেভাবে চিকিৎসা করানোর দরকার ছিল তাও বিসিবি করায় নাই, ফলে এই ছেলেটা আলটিমেটলি হারায় গেছে। এখনই তালহা কোচ হয়ে গেছে, কোচ হয়ে অবশ্য ভালো করতেছে, অনেকগুলো তরুণ পেস বোলার ওর হাত ধরে উঠে আসতেছে, ও তাদের নিয়ে কাজ করতেছে। আশা করি তালহা একসময় ন্যাশনাল টিমের সঙ্গে আসবে, এসে নিজে যা পারে নাই সেই স্বপ্নটা পূরণ করবে। আর মাশরাফির ক্ষেত্রে যেটা হয়েছে যে মাশরাফিও ইনফ্যাক্ট হারায় যাচ্ছিল বা গেছিল, সে তো আসলে ওই যে আপনার নিউজিল্যান্ডের সিরিজের পরে যে ইনজুরি নিয়ে ফিরল দেশে, তারপরে মগবাজারে এক পরিত্যক্ত ক্লিনিকে পড়েছিল। পরে আমাদের অগর মণ্ডল দাদা কদিন আগে মারা গেছেন, অগরদা সাংবাদিক, ওনার রিপোর্টের পরে আলী আসগর লবি সাহেব তখনকার বোর্ড প্রেসিডেন্ট লবি ভাই মূলত হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে মাশরাফিরে মেলবোর্নে অপারেশন করায় এনে আবার ক্রিকেটে ফিরালেন। তারপরেও এখন লবি ভাই নিজে তো আর স্পোর্টস সায়েন্সের লোক না, তার পক্ষে তো আর সম্ভব ছিল না যে সে সার্বক্ষণিক মাশরাফির দেখভাল করা, যেহেতু আমাদের সিস্টেমে ওরকম যত্ন নেওয়ার লোক নাই, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের লোক নাই, নিউট্রিশনিস্ট নাই ওইভাবে তখন। ফলে যেটা হলো যে মাশরাফি 2002 সালের পর থেকে আর স্পিড স্টার মাশরাফিকে পাওয়া যায় নাই। 2002-তে আমাদের যে জিম্বাবুয়ে ট্যুর ওটাই ছিল স্পিড স্টার মাশরাফি, মানে 150-তে বল করতে পারা মাশরাফির শেষ সফর। এরপরে 2008 পর্যন্ত সে মোটামুটি ভালো পেসার হিসেবে বল করছে, 2008 থেকে 2024 এখন কিন্তু সে খেলতেছে। এই যে পর্বটা, এই পর্বটায় মাশরাফি আসলে অনেক বেশি কৌশলী একজন বোলারে পরিণত হয়েছে, মূলত কাটার স্লোয়ার নির্ভর বোলার। শেষ দিকে আমরা পেসার মাশরাফিকেও পাই নাই। তো এই যে আমরা পাই নাই, এই তালিকায় অনেক নাম আছে। তালহা মাশরাফির নাম যেমন আছে, সেরকম রুবেল, তাসকিনরে আপনারা দেখতেছেন বল করতেছে, এখনও সারভাইভ করে আছে, কিন্তু এই তাসকিন তো সেই তাসকিন না যে তাসকিন 150-এর স্বপ্নে শুরু করছিল, সে নাই। এরকম বহু প্লেয়ার আসছে। শাহাদাত হোসেন রাজীবকে আমরা ঠিক মতো শিখাইতে পারি নাই যে কোন লাইন লেন্থে বল করলে হবে, যদিও সে কখনোই 145-এর বোলার ছিল না। এর মধ্যে এরকম যারা আসছে সবাই মূলত যত্নের কারণে হারায় গেছে। ফলে আজকে যখন ইয়ান বিশপ নাহিদ রানাকে দেখে এই কথাটা বলেন, নাহিদ রানা এই জায়গাটায় নতুন একটা যুগের সূচনা করছে। যে নাহিদ রানা প্রথমত হচ্ছে যে কোনোভাবে হোক, তার কৈশোরের কোচদের কারণে হোক, নিজের কারণে হোক এবং স্রষ্টার একটা আশীর্বাদের কারণে নাহিদ রানা বাংলাদেশে যত স্পিড স্টার আসছে সবার মধ্যে সবচেয়ে স্মুথ অ্যাকশানের অধিকারী। এত সুন্দর অ্যাকশানের স্পিড স্টার বাংলাদেশে এর আগে কখনো আসে নাই। ইনফ্যাক্ট এরকম স্পিড স্টারই তো আসে নাই যে ওয়ানডে টেস্ট দুটোতেই 151-এ বল করে দেখাইছে, এরকম স্পিড স্টার এর আগে আমরা দেখি নাই, যে যতই চাপাবাজি করুক না কেন। সেই সঙ্গে নাহিদ রানার অ্যাকশানটা অপূর্ব। ইনজুরি ঠেকানোর জন্য যে অ্যাকশানের দরকার হয় সেই অ্যাকশানটা স্রষ্টা তাকে দিয়ে পাঠাইছেন এবং কিছুটা তার প্রথম সময়ের কোচরাও এ ব্যাপারে ভূমিকা রাখছেন। ফলে নাহিদ রানা একটা ব্যাপার,
এবং সেই সঙ্গে ধরেন এখন হাসান আছে, ইবাদত আছে, আরও কয়েকটা বোলার এরকম উঠে আসতেছে। আবার এখনকার আন্ডার-19 যেটা রেডি হচ্ছে, এই আন্ডার-19 ব্যাচে অন্তত 7টা জেনুইন পেসার আছে, যার ভিতরে 3টা আমি জানি 145+ বল করে। এই সময় 145 করে মানে ওরাও বড় হয়ে 150 স্বপ্ন দেখতে পারবে। এবং আমাদের ডোমেস্টিকে আরও কিছু এরকম আছে। ফলে নাহিদ রানা আমাদের এখন প্রতীক, নতুন জেনারেশনের ফাস্ট বোলিংয়ের প্রতীক। কিন্তু নাহিদ রানা একা না, মাথায় রাখবেন যে আমরা একটা পাঞ্চ অফ ফাস্ট বোলার, রিয়েল ফাস্ট বোলার পেতে যাচ্ছি। মানে আমাদের স্টকে চলে আসছে। তানজিম সাকিব আছে, আরও অনেকে আছে। এদের আসলে সত্যিই যত্নের দরকার। ইয়ান বিশপ যেটা বলছেন, ইয়ান বিশপ নিজের জীবন থেকে বলছেন। দেখেন আজকে ইয়ান বিশপরে আমরা প্রায় কিংবদন্তি বলছি শুরুতে। কথাটা কেন বললাম? বিশপরে সারা পৃথিবীর কাছে বিশপ কিংবদন্তি হচ্ছে ধারাভাষ্যের জন্য। বিশপের মতো ধারাভাষ্যকার আসলেই খুব কম আছে পেসারদের ক্ষেত্রে, এবং গেম রিডিংয়ের ক্ষেত্রে, উইকেট রিডিংয়ের ক্ষেত্রে আমি বিশপরে সবচেয়ে হাইলি রেট করি। কারণ এইগুলা বিশপের চেয়ে ভালো কেউ বলতে পারে না। কিন্তু বিশপের তো এই পরিচয়ে আটকে থাকার কথা ছিল না। বিশপের কথা ছিল কোর্টনি ওয়ালস, কার্টলি অ্যামব্রোজ, মার্শাল এদের কাতারে নাম থাকার, বা এদের ছাড়া যাওয়ার কথা ছিল। আপনি ইংল্যান্ডের বিপক্ষে তার ওই 21 উইকেটের সিরিজ বা ক্যারিয়ারের শুরুতেই সে বিধ্বংসী 6 উইকেট, এটা যদি মনে করেন তাহলে বিশপও আসলে ওয়েস্ট ইন্ডিয়ান যে পেস ব্যাটারি সেটার অংশ হওয়ার কথা ছিল। কিন্তু বিশপ আসলে ইনজুরির কারণে সেটা হয়ে উঠতে পারেন নাই, যে বিশাল পোটেনশিয়াল ছিল। আমরা তো ছোট। বিশপ যে সময় ডমিনেট করা শুরু করলেন, তখনও কিন্তু ওয়ালস অ্যামব্রোজরা এরকম ভয়ানক হয়ে ওঠেন নাই। তো সেরকম সময় বিশপেরই কথা ছিল নেক্সট জেনারেশন ক্যারিবিয়ান যে লিজেন্ড পেসার ফাস্ট বোলারদের পতাকাটা নিয়ে চলার। কিন্তু বিশপ ইনজুরির কারণে সেটা হন নাই। বিশপের সেই যত্নটা বিশপ পান নাই। বিশপ নিজে থেকে জানেন যে একটা জেনুইন ফাস্ট বোলার, একটা স্পিড স্টার কীভাবে মরে যায় শুধুমাত্র যত্ন এবং প্ল্যানিংয়ের অভাবে, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অভাবে। এই জন্য বিশপ ইয়েতে বলছেন যে এই ছেলেটা নাহিদ রানা বাংলাদেশের জন্য একটা অন্য মাত্রার ব্যাপার। শুধু বাংলাদেশের জন্য না, গ্লোবাল ক্রিকেটের কথা ভাবলে সে একটা নতুন কিছু। ফলে তার একটা স্পেশাল যত্ন দরকার। তার জন্য আলাদা নিউট্রিশনিস্টের নেওয়ার কথা বলছেন উনি, আলাদা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নেওয়ার কথা বলছেন যে বিসিবির সর্বোচ্চ যা সামর্থ্য আছে সেটা এখানে ইনভেস্ট করা উচিত। একই সঙ্গে বলছেন যে শুধু নাহিদ রানা সহজে একটা পেস গ্রুপ চলে আসছে বাংলাদেশে, এদের সবার যত্ন নিতে হবে। তো সেই ব্যাপারটা নিয়ে আমি বিসিবির সঙ্গে একটু কথা বলতেছিলাম। প্রথমত আমাদের শাহরিয়ার নাফিসের সঙ্গে কথা বললাম। সে ডিফ্যাক্টো এখন ক্রিকেট অপারেশনস ম্যানেজার, ফলে সে একটু বলতে পারবে। তো সে আমাকে যেটা বললো যে দাদা, আমরা কিন্তু পেস বোলিং নিয়ে গত 3-4 বছর ধরে একটু আলাদা করে ভাবতেছি। এটা নিশ্চয়ই আপনি খেয়াল করছেন যে একটা সময় যেরকম এদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, নিউট্রিশন, তারপরে কন্ডিশনিং, এগুলো নিয়ে তেমন যত্ন নেওয়ার ওরকম পরিকল্পিত উপায় ছিল না। এখন কিন্তু সেটা আমাদের কোচরা করতেছেন, সেটা নিয়ে আলাদা করে ভাবা হচ্ছে, এবং সেইটারই আউটপুট কিন্তু দাদা দেখতেছেন যে এই যে ঝাঁকে ঝাঁকে পেস বোলার উঠে আসতেছে। ফলে বিসিবি বসে আছে, এটা ভাবার কোনো কারণ নাই। সে সুন্দর বলছে, এটা অবশ্যই এটা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হয় যে বিসিবি কাজগুলো না করলে তো আমরা এদের পাইতাম না। কোত্থেকে আসতো এরা? এতদিন দেখা যেত 10টা ইঞ্জুরিতে পড়ে গেছে। কই আমাদের এখনকার ফাস্ট বোলাররা তো সুন্দর, হাসান টাসান সবাই। হাসান যে ইঞ্জুরিটাতে পড়লো ওটা ফ্রিক, ওরকম ইঞ্জুরিতে তো পড়বেই পেস বোলাররা, কিন্তু এমনিতে তো সুন্দর জীবনযাপন করতেছে এরা। ফলে নিশ্চয়ই বিসিবি সাপোর্ট দিচ্ছে। সেই সঙ্গে আমি একটু সুজন ভাইয়ের সঙ্গে কথা বললাম, আমাদের সিইও নিজামুদ্দিন সুজন। উনিও একই কথা বললেন যে দাদা, আমরা তো অনেক কিছু করতেছি, কিন্তু আমরা এখানে থেমে থাকতে চাচ্ছি না। আপনি কথাটা তুললেন বলে একটু বলতেছি যে আমরা কিন্তু আসলে শুধু পেসারদের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট খুলতে যাচ্ছি। এটা আমার চমকায় দিছে এই কথাটা, যে এরকম একটা চিন্তা বিসিবি এরকম একটা বৈপ্লবিক চিন্তা করতে পারে, এইটা আমি আসলে 5 বছর আগে কল্পনাও করি নাই। ইভেন এই কন্টেন্ট ক্রিয়েশন যখন শুরু করছি তখনও ভাবি না এরকম একটা কথা বিসিবি সিইওর কাছ থেকে শুনবো। তো উনি আমার এই খুব ধীরে ধীরে বললেন যে দাদা, আমরা ওখানে আলাদা নিউট্রিশনিস্ট রাখবো, আলাদা স্ট্রেংথ কন্ডিশনিং কোচ রাখবো, সেই সঙ্গে আলাদা অ্যানালিস্ট থাকবে, কারণ পেসারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার, সঙ্গে কয়েকজন পেস বোলিং কোচ থাকবে। আর আপনি শুনলে আনন্দ পাবেন যে পুরোটা দেখার জন্য, মানে এই পুরোটা দেখার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে আমরা খুব বড় একজন ফাস্ট বোলিং কোচ আনতেছি। আমি নামটা জিজ্ঞেস করলাম, উনি বললেন যে নামটা আপনাকে নিশ্চয়ই আনন্দ দেবে, একটু সময় দেন, আমরা প্রায় সব গোছায় আনছি, আমরা এটা আনুষ্ঠানিকভাবে জানাবো। তো সে পর্যন্ত অপেক্ষা করি। আর যেই আসুন, আমি নিশ্চিত যে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওই অসাধারণ কাঠামোর সঙ্গে পরিচিত এবং ওই কাঠামো থেকে ট্রেন্ড একজন ফাস্ট বোলিং কোচ আসতেছেন আমাদের জন্য, এইটা আমাদের জন্য বিরাট একটা ব্যাপার হবে, বিরাট একটা ব্যাপার হবে। আমাদের ক্রিকেট আমি নিশ্চিত কয়েক ধাপ আগায় যাবে এই একটা সিদ্ধান্তের ফলে আমি নাহিদদের, হাসানদের, সাকিবদের, তানজিম সাকিবদের একটা নতুন দিন দেখতে পাচ্ছি। শুধু তাই না, এই যে আন্ডার-19 আমাদের যে ওই ইয়েরা আছে,
ব্রহ্মরা আছে, ওরাও আমি নিশ্চিত যে চমকানোর জন্য অপেক্ষায় থাকবে, কারণ তাদের দেখভালের জন্য সেখানে একটা অসাধারণ সিস্টেম থাকবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য অপেক্ষা থাকলো, এবং সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি বাংলাদেশ নতুন করে স্পিনের বদলে ফাস্ট বোলিং দিয়ে পৃথিবীতে একটা পরিচিতি পাবে। সেই দিনের অপেক্ষা।